সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হিকমা অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। দর্শক, আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনা। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো যে বিএনপি কি ঘুমিয়ে গেল? অনেকের মনে এই প্রশ্ন যে এই যে 7 জানুয়ারি যে ডামি নির্বাচন হলো, তারপর প্রায় 6 মাস অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে তেমন কোনো নড়াচড়া দেখা যাচ্ছে না বা কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না। তাহলে কি আওয়ামী লীগ আরও 5 বছর এভাবে কি ক্ষমতা চালিয়ে নেবে? তো এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মনে ঘুরপাক খায়। কিন্তু এখন এমন একটি অবস্থা হয়েছে, মানুষের এগুলো নিয়ে আলোচনাও করতে চায় না, যে আর লাভ নেই এসব নিয়ে আলোচনা করে। বিষয়টা কিন্তু অনেকটা এরকমই হয়ে গেছে। তো আসলে বিএনপি কি করছে সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি। দর্শক, বিএনপি এখন তাদের কমিটি পুনর্গঠন করছে। বিএনপি তাদের বিভিন্ন পর্যায়ের যে কমিটিগুলো রয়েছে, সেই কমিটিগুলোর ভিতরে যে ইনঅ্যাক্টিভিটি রয়েছে, সেই ইনঅ্যাক্টিভিটিকে দূর করে কমিটিগুলোকে অ্যাক্টিভ করার জন্য নতুন করে কমিটিগুলো ঢেলে সাজাচ্ছে। সেটা তাদের কেন্দ্রীয় কমিটিতে যে পদের যে মানে গ্যাপগুলো রয়েছে, উপদেষ্টা পদ, ভাইস চেয়ারম্যান পদ থেকে শুরু করে অনেকগুলো পদ কিন্তু ফাঁকা ছিল, সেই পদগুলো পূরণ করার চেষ্টা করছে। এবং এই বিগত যে আন্দোলন সংগ্রাম হলো, সেই আন্দোলন সংগ্রামে যাদের অ্যাক্টিভিটি কম ছিল, যারা কম সক্রিয় ছিল, তাদেরকে বাদ দিয়ে যারা অধিক সক্রিয় ছিল এবং রাজপথে সময় দিয়েছে, তাদেরকে মূল্যায়ন করে নতুন কমিটি করে তাদের সাংগঠনিক কাঠামোটিকে আরও দৃঢ় শক্তিশালী করার চেষ্টা করছে। আর কি করছে? আর যেটি করছে সেটি হলো যে জামাতের সঙ্গে তারা তাদের যে দূরত্ব ছিল, সেই দূরত্বটিকে কমিয়ে এনেছে। দূরত্বটি অনেক আগেই কমে গেছে, কিন্তু জামাতকে সঙ্গে নিয়ে জোটবদ্ধভাবে যে আন্দোলন, সেটি তারা এখনও করতে পারছে না। সেটি নিয়ে এখনও দফায় দফায় বৈঠক চলছে। তবে অনেকেই আশাবাদী যে অচিরেই হয়তো বিএনপি জামাত জোটবদ্ধ হয়ে আন্দোলনে যাবে। কিন্তু এখানে যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে এই বিএনপির ভেতরে বিএনপির যে যুগপৎ আন্দোলন যে ফরম্যাট, এখানে বেশ কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র দল রয়েছে যারা সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক সংগঠন, যে ওই শুধু তাদের সাইনবোর্ডটি রয়েছে, মানে মাঠে কোনো লোকজন কর্মী নেই। তো এরা এখন বিএনপির উপদেষ্টা সেজেছে, বিএনপিকে নানাভাবে মানে বুদ্ধি দিচ্ছে। ওই যে সালাউদ্দিন কাদের সাহেবের, সাকা চৌধুরী সাহেবের ভাষায় বলতে গেলে, যে কুকুর লেজ নাড়াতে পারছে না, এখন লেজই কুকুরকে নাড়াচ্ছে। তো এরকম ছোট ছোট দল, আপনারা যে বাসদ টাসদ আছে, এরকম কিছু দল, তারা বলছে যে জামাতকে সঙ্গে নিলে তারা থাকবে না। তো তারা থাকলেই কি, না থাকলেই কি, তাদের মাঠে কোনো লোক নেই, জন নেই, কোনো অ্যাক্টিভিটি নেই। তারা শুধু ওই যে প্রেস ক্লাবের সামনে কয়েকটা দল মিলে গিয়ে বক্তৃতা করা পর্যন্তই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড। তো এই রকম দলকে সঙ্গে নেওয়া যায়, হ্যাঁ, তাদেরকে মূল্যায়ন করা যায়, যেহেতু তাদের একটি ফেস ভ্যালু রয়েছে, তাদেরও একটা রাজনৈতিক গুরুত্ব রয়েছে। কিন্তু তারা যদি একটি বৃহৎ রাজনৈতিক শক্তিকে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হতে বাধা সৃষ্টি করে, এবং বর্তমানে যে বৃহত্তর যে আন্দোলন, যে সরকার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য যে একতা প্রয়োজন সকল দলের মধ্যে, সেই একতা সৃষ্টি করতে বাধা দিচ্ছে যে দলগুলো, সেই দলগুলোই এখন বিএনপিকে চালাচ্ছে বলে মনে হয়। যে এই যে লেজই এখন কুকুরকে নাড়াচ্ছে। তো আমরা আশায় আছি যে কবে কুকুর লেজকে নাড়াবে, এবং এই যে ছোট দলগুলো যারা এই একতা সৃষ্টিতে ব্যাঘাত ঘটাচ্ছে, তাদেরকে বাইপাস করে বিএনপি দেশ, মানুষ, জনগণের মনের ভাব বুঝে যে সংগঠনগুলোকে রাজনীতির মাঠে, আন্দোলনের সংগ্রামের মাঠে কাজে লাগানো যাবে, তাদেরকে একত্র করে একটি আন্দোলন সংগ্রামে যাবে বলেই দেশের সর্বস্তরের জনগণ আশা করে। আরেকটি সেটি হলো যে বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, তার হার্টে পেসমেকার বসানো হলো, এবং এটি নিয়েই কিন্তু বেশ কয়েকবার তিনি হাসপাতালে যাতায়াত ইত্যাদি হলো। এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মিলাদ মাহফিল, দোয়া মাহফিল, বিভিন্ন কিছু আয়োজন করা হলো। বিএনপি আপাতত এই ধরনের যে প্রোগ্রামগুলো, এগুলোই করে আসছে। সর্বশেষ যেটি করলো সে বিএনপি, সেটি হলো যে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করলো। এটি বিএনপির সর্বশেষ আন্দোলন বা কর্মসূচি। এখন মানুষের মনে যে প্রশ্ন, সেটা হলো যে রেল কেলেঙ্কারি, বর্তমানে শেখ হাসিনা যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যে ভারতের হাতে তুলে দিয়ে আসলো, বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেনের করিডোর দেওয়ার মাধ্যমে, তো এই যে সার্বভৌমত্বে যে বাংলাদেশের আঘাত হানা হলো, এর প্রেক্ষিতে বিএনপির কিন্তু কোনো কর্মসূচি বা বিক্ষোভ কিন্তু দেখা যাচ্ছে না। আবার এই যে কোটা যে বিষয়টি কয়েকদিন আগে গেল, যে কোটাকে পুনর্বহাল করা হলো, সারা দেশের ছাত্র জনতার
দাবির ফসল ছিল এই কোটা সংস্কার আন্দোলন, যার ফলে কোটা বাতিল হয় এবং সেই কোটাকে এখন আবার পুনর্বহাল করা হচ্ছে এবং সারা দেশের মানুষের অল্প মুষ্টিমেয় কয়েকজন ওই মুক্তিযোদ্ধা এবং সার্টিফিকেট ক্রয় সূত্রে মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ ওই কয়েকজন লোক বাদে সারা দেশের সকল লোক এই কোটার বিরোধী। তো এইরকম একটি জনসম্পৃক্ত ইস্যু, পাবলিক সেন্টিমেন্ট আছে যে ইস্যুর পক্ষে, সেরকম একটি ইস্যুতে বিএনপির কিন্তু কোনো পদক্ষেপ দেখা গেল না। আমার মতে বিএনপির ব্যর্থতার প্রধান কারণগুলোই এটি। বিএনপি নির্বাচনের পূর্বেও যখন আন্দোলনগুলো করেছে, তারা কিন্তু এই জনসম্পৃক্ত যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো কিন্তু পিক করতে ব্যর্থ হয়েছে। এখানে এই যে বিদ্যুৎ নিয়ে যে এখনও বর্তমানে যে সমস্যাগুলো চলছে, সেটি নিয়েও কিন্তু বিএনপির কোনো পদক্ষেপ নেই। তো ধরলাম বিদ্যুতের ইস্যুটা ছোট ইস্যু, বিএনপি গেল না, বা পুরাতন ইস্যু, সেই জন্য বিএনপি এটাতে যায়নি। কোটা আন্দোলন এটাও তাদের ইস্যু না, এটাও বাদ দিলাম। কিন্তু এই যে রেল কেলেঙ্কারি যেটি এখন হলো, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত হানার মতো যে বিষয়টি ঘটলো, এর ফলে সারা দেশের মানুষের মধ্যে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। সারা দেশের মানুষ কিন্তু এই চুক্তির বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে কিন্তু ফুঁসে উঠেছে। কিন্তু জনগণের ভেতরের এই ক্ষোভ বা এই আগুনের স্ফুলিঙ্গটাকে কিন্তু কাজে লাগাতে পারছে না বিএনপি। কাজে লাগাতে পারছে না নাকি কাজে লাগাচ্ছে না, অনেকেই বলছেন বা বলার চেষ্টা করছেন বিএনপি হয়তো এটি ইচ্ছে করে কাজে লাগাচ্ছে না, এই রেল ইস্যুটি অন্তত। কেন? কারণ এই রেল ইস্যুটি, এই যে রেলের যে করিডোরটি যেটি দেয়া হলো ভারতকে, এটি ভারতের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভারতের যে নিরাপত্তা হুমকি সবসময় থাকে চীনের কাছ থেকে, যে সঙ্গে যে তাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণে ভারতের মূল ভূখণ্ড থেকে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের ভূখণ্ডে যাওয়ার যে সরু যে জায়গাটি রয়েছে, আপনারা চিকেন নেক নামে যে অঞ্চলটি পরিচিত, আপনারা সবাই ইতিমধ্যে নাম শুনেছেন। তো এই চিকেন নেক যদি কখনো চায়না বন্ধ করে দেয় বা এখানে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, এবং তাহলে ভারতের মূল ভূখণ্ডের সাথে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন কিন্তু ভারত দ্বিখণ্ডিত হয়ে যেতে পারে এবং এই যে উত্তর পশ্চিমাঞ্চলের যে রাজ্যগুলো, সেখানেও কিন্তু অনেক স্বাধীনতাকামী সংগঠনরা কিন্তু লড়াই করে যাচ্ছে স্বাধীনতার জন্য, তারা কিন্তু সফল হতে পারছে না। কিন্তু যখনই এই রুটটি বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু ভারত সরকারের কিন্তু নিয়ন্ত্রণ সেখানে কিন্তু থাকবে না, সেনাবাহিনী অস্ত্র সেগুলো কিন্তু সেখানে পৌঁছতে পারবে না। তখন এই স্বাধীনতাকামী সংগঠনগুলোকে কিন্তু দমন করা কিন্তু কষ্ট হয়ে যাবে এবং এই যে ছোট ছোট যে স্টেটগুলো, 7 সিস্টার্স যাদেরকে বলা হয়, তারা কিন্তু স্বাধীনতা ঘোষণা করে তারা কিন্তু ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তো ভারতের জন্য এত বড় একটি নিরাপত্তা হুমকি, সেই হুমকিকে সমাধান করার পথ হলো এই বাংলাদেশের ভিতর দিয়ে এই যে রেল করিডর। এটার মাধ্যমে কি করছে? এটার মাধ্যমে ভারত মূলত চিকেন নেককে বাইপাস করছে, মানে চিকেন নেকের ভেতর দিয়ে, মানে চিকেন নেক অতিক্রম না করে অন্য পথ দিয়ে তারা তাদের এই উত্তর পশ্চিমাঞ্চলের যে ভূখণ্ড ভারতের, সেই ভূখণ্ডতে যাতায়াতের একটি রাস্তা তৈরি করছে। যে কোনোভাবে চিকেন নেক যদি আক্রান্ত হয়ে যদি মানে ওই পথটাকে ব্যবহার করা না যায়, তাহলে তারা অন্য পথে যেন উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে এবং নিজেদের এই ভূখণ্ডগুলোকে রক্ষা করতে পারে। তো এমন একটি গুরুত্বপূর্ণ ইস্যু, যদি চায়না ভারতের কখনো যদি এরকম কোনো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় এবং তখন এই বাংলাদেশের ভেতর দিয়ে যদি এরকম অস্ত্রপাতি, সেনাবাহিনী এগুলো যদি ভারত পরিবহন করা শুরু করে এই রেল করিডর দিয়ে, তখন বাংলাদেশ কিন্তু একটি যুদ্ধের ভ্যালিড টার্গেটে পরিণত হবে। কারণ তখন চায়না চাইবে যে এই যে যোগাযোগ পথ যেটি ভারতের পশ্চিমাঞ্চলের সাথে পশ্চিমাঞ্চলের সাথে, সেই পথটি বিচ্ছিন্ন করে দিতে, এবং বিচ্ছিন্ন করার জন্য তারা প্রয়োজন হলে বাংলাদেশে হামলা করে বাংলাদেশের ভেতরে এই রেল সংযোগগুলোকে নষ্ট করার চেষ্টা করতে পারে। তো সেই জায়গা থেকে বাংলাদেশেও কিন্তু যুদ্ধের হুমকিতে কিন্তু পড়ে যাচ্ছে। তো এই যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানে খর্ব হচ্ছে এবং বাংলাদেশ যে যুদ্ধ ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, তারপরেও বিএনপি এটা নিয়ে কোনো কথা বলছে না। এর পেছনে অনেকে কারণ বলছেন, সেটি হলো যে বিএনপি সবসময় চায় ভারতের প্রিয় হতে, বা ভারত তাদের আন্দোলনকে সমর্থন দেবে বা তাদেরকে ক্ষমতায় বসতে সাহায্য করবে, আওয়ামী লীগকে হটিয়ে দিয়ে একটি নির্বাচনের ব্যবস্থা করবে। ভারতের সমর্থন ছাড়া বিএনপি এটি করবে বা করতে পারবে, এটি হয়তো তারা বিশ্বাস করে না। এজন্যই সর্বদাই তারা ভারতের অনুকম্পা চায়। এই ভারতের অনুকম্পা চাইতে গিয়ে তারা ভারতের নিরাপত্তার এত বিগ একটি ইস্যু, সেই ইস্যু নিয়ে কথা বলতে চায় না। যে যদি এটি নিয়ে কথা বলে এবং ভারত যদি তাদের উপর আরও বেশি ক্ষিপ্ত হয়, এবং হবে, এই ইস্যু নিয়ে যদি বিএনপি যদি আন্দোলন করে, তাহলে ভারত যার পর নাই মাত্রাতিরিক্ত
ক্ষুব্ধ হবে বিএনপির ওপরে, কিন্তু বিএনপি এই রিস্কটা নিতে চাচ্ছে না। তারা সেফ পয়েন্টে থাকতে যাচ্ছে, একটা সুসম্পর্ক রাখতে চাচ্ছে ভারতের সাথে। কিন্তু আমার মনে হয় যে বিএনপি বুঝছে বা বুঝতে পারছে না, বা তাদেরকে বুঝতে দেয়া হচ্ছে না, বা বিএনপির এই নীতি নির্ধারণী মহলের মধ্যেও ভারতের অনেক এজেন্ট দালালরা রয়েছে, তারা নানাভাবে বিএনপির নীতি নির্ধারণী মহলকে প্রভাবিত করে এই ভারতের প্রতি যে একটা পাঁচাটা যে একটা মনোভাব, এই মনোভাবটিকে ধরে রাখার চেষ্টা করছে। তারা বিএনপিকে এই ভারতের অনুকম্পা প্রার্থীর যে একটা পজিশন, সেই পজিশন থেকে সরে আসতে দিচ্ছে না। ভারত থেকে যে একেবারে বিচ্ছিন্ন হয়ে তারা যে একটা বিদ্রোহ করবে ভারতের এই অনাচারের বিরুদ্ধে, সেটি তারা করতে দিচ্ছে না। এবং এই মানে ভারতের বহুদিনের পরীক্ষিত বন্ধু এই আওয়ামী লীগ। তো এই পরীক্ষিত বন্ধুকে রেখে ভারত যে কখনো কোনো দিনই বিএনপিকে সমর্থন দেবে না, সেটি কিন্তু ইতিমধ্যে পরিষ্কার হয়েছে। এই তিনটি নির্বাচনে বিভিন্নভাবে বিভিন্ন মাত্রায় ভারতের হস্তক্ষেপ হয়েছে, এবং বিভিন্নভাবে বিভিন্ন মাত্রায় বিএনপিও কিন্তু তাদের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এরপরেও যদি বিএনপি মনে করে যে ভারতের সঙ্গে একটি সুসম্পর্ক ছাড়া তাদের পক্ষে সম্ভব নয়, তাহলে আমি মনে করব তাদের পক্ষে আসলেই আর কখনো সম্ভব নয়। কারণ ভারত কখনোই বিএনপিকে এই অনুকম্পা দেবে না, কখনোই আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপিকে ক্ষমতায় আসতে সাহায্য করবে না। তো কবে বিএনপির মধ্যে এই বোধোদয় হবে, আর কবে বাংলাদেশের সাধারণ মাটি ও মানুষের যে মনের যে তীব্র বাসনা, সেই বাসনাটাকে উপলব্ধি করে এই জনসম্পৃক্ত ইস্যু এবং দেশ মাটি জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামকে জনগণকে সাথে নিয়ে তারা মাঠে নামবে। জনগণ মনে করে যে বিএনপি যে আন্দোলন করছে তারা মূলত নিজের ক্ষমতায় আসার জন্য করছে, তারা দেশের জন্য কিছু করছে না। জনগণের মনে একটি বদ্ধমূল ধারণা, আওয়ামী লীগও যা বিএনপিও তা। আজকে আওয়ামী লীগ যে দুর্নীতি করছে, বিএনপি ক্ষমতায় আসলেও সেই দুর্নীতি করবে। যদিও আমরা তা মনে করি না, কারণ আওয়ামী লীগ দুর্নীতি করতে করতে এই 15 বছর ক্ষমতা থাকার পরে এখন তারা এমন একটি অবস্থায় চলে গেছে, তাদের শিকড় এত গভীরে চলে গেছে, তাদের যে দুর্নীতির মাত্রা, সেই মাত্রাকে কোনোভাবেই ছুঁয়ে দেওয়ার অন্য কোনো দল বা অন্য কোনো সরকারের পক্ষে এই মুহূর্তে সম্ভব হবে না। আর সবচেয়ে বড় যেটি বিষয় আমরা মনে করি যে ভোটাধিকারের বিষয়, যে যখন এই দুইটি দলকে আমরা ভোটাধিকারের মাধ্যমে সাধারণ জনগণ ক্ষমতাকে পালা বদল করতে পারবে, তখন তারা তাদের দুর্নীতির মধ্যেও একটি ব্যালেন্স রাখবে, যে কারণ তাদেরকে আবার ভোট চাইতে কিন্তু জনগণের কাছে যেতে হবে। কিন্তু যখন একটি সংগঠন দেখে যে তাদের ভোট চাইতে জনগণের কাছে যেতে হচ্ছে না, তারা যে পরিমাণে দুর্নীতিগ্রস্ত হতে পারে, অন্য ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব হবে না। তো বিএনপি আন্দোলনের সময়ও সেটি বলেছিল যে আমরা এটি ভোটাধিকারের জন্য আন্দোলন করছি, আপনারা ভোট দেন, আমাদেরকে না দেন, যাকে ইচ্ছা তাকে দেন, কিন্তু আপনারা ভোট দেন। হ্যাঁ, বিএনপির এই আন্দোলনটি ঠিক আছে, আমরাও এটিকে সমর্থন করি যে আমরা এটা ভোটাধিকারের আন্দোলন করছি এবং এটি নিয়ে কথা বলছি। কিন্তু সাধারণ জনগণ কিন্তু মনে করে যে যতই বিএনপি সংবিধানের দোহাই দিক না কেন, কারণ ভোট যদি হয় তাহলে ক্ষমতা তো বিএনপিই আসবে। এই কথাটা বিএনপি সরাসরি বলছে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে জনগণকে ঘোল খাওয়ানোর চেষ্টা করছে যে আপনার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন করছি। আলটিমেটলি এই বিএনপি ভোটাধিকার ফিরে আসলে ক্ষমতায় আসবে বিএনপি, ক্ষমতায় আসবে তারেক রহমান, তাতে দেশের জনগণের আসলে কি লাভ হবে, এটি কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন। তো এই কারণে দেশের জনগণকে লাভবান হবে জনগণ, এই বিষয়গুলো, যে বিষয়গুলো নিয়ে জনগণ ভাবে যে আমরা এটাতে লাভবান হব, এই যে জনসম্পৃক্ত বিষয়গুলো, সেই বিষয়গুলোকে পিক করে এই আন্দোলনটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন বলে আমি নই শুধু, দেশের সাধারণ জনগণও অনেকেই মনে করে। দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই, কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।